আসসালামু আলাইকুম। উপন্যাস হৃদমায়ার প্রেম গাথা পর্ব ১৬। লেখনীতে রিক্তা ইসলাম মায়া। উপন্যাস পাঠে আমি কানিজ। টিফিন টাইম চলছে। সময় ১টা ১৫। পুরো ক্লাস খালি করে সবাই যার যার মতন করে ক্যান্টিনে বা ক্যাম্পাসের মাঠে আড্ডায় বসে। ক্লাসে তেমন কেউ না থাকলেও মায়াকে নিয়ে হাতে গোনা ৭-৮ জন বসা আছে, যারা নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত। তাদের মাঝে মায়াও একজন। বিগত কয়েকদিনের বন্ধের ক্লাস নোট সংগ্রহ করছে মায়া শ্রেয়ার খাতা দেখে লিখে। জুইকে দিতে হবে এইগুলো তাই। জুই আজ কলেজে না আসায় একা সকল পড়ার চাপ পড়েছে মায়ার ওপর। আর সেই থেকেই ব্যস্ত হাতে লেখালেখি করছে শ্রেয়াদের সাথে ক্যান্টিনে না গিয়ে। তাছাড়া মায়া এমনিও কলেজের ক্যান্টিনে যেত না। মায়ের না যাওয়ার অবশ্য দুটো কারণ আছে। প্রথম কারণ ছিল রিদ মায়ের টিফিন বক্স রেখে দিয়েছে, এজন্য লেখার চাপ রেখে টিফিন করতে গেল না সে। শ্রেয়া, নাদিয়া দুজনেই মায়াকে রিকোয়েস্ট করেছিল সঙ্গে যেতে, পরে না হয় তিনজন একত্রে মায়াকে নোট করে দিবে, এমনটাও প্রমিস করেছিল দুজন। কিন্তু তারপরও মায়া যায়নি লেখা ফেলে। ২ নম্বর কারণটা ছিল হৃদের ভয়। মায়ের ধারণা মায়া যদি ক্যান্টিনে যায় তাহলে নিশ্চয়ই হৃদ সকালের মতন করে ক্যান্টিনেও চলে আসবে মায়াকে হুমকি ধামকি দিতে। তাই মায়া মনে মনে ঠিক করে রেখেছে যতদিন না পর্যন্ত হৃদ এই চট্টগ্রাম শহর ছেড়ে ঢাকায় চলে যাচ্ছে, ততদিন পর্যন্ত মায়া ক্যান্টিনে যাবে না। লুকিয়ে চুরিয়ে পালিয়ে বেড়াবে হৃদ হতে। তারপরও খারাপ হৃদের মুখোমুখি না। সঙ্গীহীন মায়া ভীষণ মনোযোগ দিয়ে নিজের লেখাটা শেষ করছিল, কারণ টিফিন টাইম শেষ হলেই পঞ্চম ঘন্টা শুরু হয়ে যাবে। তখন আর লেখালেখির সুযোগ থাকবে না, ক্লাস টিচার থাকবে। ভাবি, এটা আপনার জন্য ভাই পাঠিয়েছে, নিন। অর্ধ পরিচিত কণ্ঠ কানে আসতেই মনোযোগ নষ্ট হয় মায়ার। লেখা থামিয়ে কপাল কুঁচকে সামনে তাকাতেই চোখে পড়ে ১০-১১ বছরের ছেলে সুমনকে। ছোট সুমন নামক ছেলেটিকে মায়া চিনে। এই কলেজের ক্যান্টিনে কাজ করে বাবার সঙ্গে। মায়া সুমনদের ক্যান্টিনে রোজ খাওয়া দাওয়া করে, আড্ডা দেয় শ্রেয়াদের সাথে। পরিচিত সুমনকে দেখে মায়া মনে করে সুমন অন্য কারো খুঁজে এসেছে এখানে। তাই সুমনের ভুল শুধরিয়ে বলে, তুমি মনে হয় অন্য কারো খুঁজে এসেছো সুমন, আমি তোমার ভাবি না। আর এই পার্সেলও আমার না। মায়ার কথায় তৎক্ষণাৎ নাহুস করল সুমন। মায়াকে শুধালো ধীর গলায়। সুমন বলল, না ভাবি, এটা আপনারই। ভাইয়ের মোবাইলে আপনার ছবি আমি দেখছি। এই স্কুল ড্রেস পরাই আসিলেন ছবিতে। নিন, এবার এটা রাখেন। বিস্মিত মায়া স্তব্ধতার ন্যায় সুমনের দিকে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শুধু। কে কার ভাবি? সেটাই মায়ের মাথার ওপর দিয়ে গেল। মায়া কখন সুমনের ভাবি হলো? আর কখনই বা সুমনের ভাই নামক মানুষটির কাছে ওর ছবি গেল? মায়ের ছবি, তাও অন্য কারো ফোনে আদৌ সম্ভব? মায়া তো ছবিই তোলে না। হাতে গোনা যে কয়টা ছবি আছে তাও সেগুলো পারিবারিক ফোনে তোলা, অন্য কারো ফোনে থাকার কথা না। মায়ের পরিবার নিশ্চয় সুমনের ভাই নামক লোকটার কাছে মায়ের ছবি দিতে যাবে না। মায়া এখনো নিশ্চিত যে সুমন অন্য কারোর সাথে মায়াকে গুলিয়ে ফেলেছে। এজন্য মায়া মনে মনে সুমনের জন্য দুঃখ পেল। সহজ সরল ছেলেটা কত বোকা আহারে, ঠিকঠাক ছবি দেখতে পারেনি। এজন্য মায়াকে ছবির মেয়েটার সাথে গুলিয়ে এখন ভাবি ভাবছে। সুমন ছেলেটা আসলেই সহজ সরল। এখন মায়ের দায়িত্বের মধ্যে পড়ে সুমনকে বোঝানো যে সুমন ভুল ভাবছে মায়াকে তার ভাইয়ের বউ মনে করে। মায়া কারো ভাবি নয়, আর এই পার্সেলের অধিকারীও মায়া নয়, অন্য কেউ হবে। মায়ার লেখার কলমটা রেখে হাত বাড়িয়ে সুমনের বাড়িয়ে দেওয়া খাবারের পার্সেলটা ঠেলে সুমনের দিকে দিতে দিতে মায়া বলে, এই পার্সেল আমি রাখতে পারবো না, তুমি ফেরত নিয়ে যাও সুমন। আর তোমার ভাইকে গিয়ে বলো সে যেন সাহস করে নিজে গিয়ে দিয়ে আসে তার বউকে, তোমাকে যেন না পাঠায়। তুমি ভুল করছো, একজনের পার্সেল অন্যজনকে ডেলিভারি দিচ্ছ। আমি এই পার্সেলের মালিক না। এবার তুমি যাও, আমি লিখব। উত্তেজিত ভঙ্গিতে মায়াকে তৎক্ষণাৎ শুধালো সুমন। আরে ভাবি, কি বলেন এইগুলা? ভাইয়ের মতন সাহসী পোলা এই চট্টগ্রাম শহরের 2টা খুঁজে পাবেন না আপনি। ভাইয়ের সাহসের প্রশংসা তো পুরো বাংলাদেশ করে, আর আপনি তার সাহসের কথা কি বলেন? ভাই শুনলে কিন্তু রাগ করবে। আসলে ভাবি, ভাই এখন ব্যস্ত। ভাইয়ের আব্বা আইছেন, এজন্য ভাইয়ের লোক খাবারটা আমারে দিয়া পাঠাইছে আপনার জন্য। নিন, রাখেন। আর এসব কথা বলবেন কিন্তু ভাইয়ের নামে, তাহলে আমি কিন্তু চুপ থাকবো না। সোজা ভাইয়ের কাছে নালিশ করব আপনার নামে। সুমনের হঠাৎ চেতে ওঠা নাহস ভঙ্গি দেখে মায়ের মনেও আগ্রহ জাগে মানুষটি কে তা জানতে। এজন্য মায়াও সুমনের ভাইয়ের প্রশংসা করে বলল, তোর ভাইকে পেয়ে তোর ভাবি মনে হয় অনেক লাকি। তোর ভাই মনে হয় তোর ভাবিকে অনেক ভালোবাসে, তাই না? মায়ের কথা ফের শুধালো সুমন। আরে ভাবি, আপনি নিজেই তো আমাদের ভাইয়ের বউ। অতি আগ্রহে জানতে চাইল মায়া। আচ্ছা, তোর ভাইয়াটা কে বলতো শুনি? নাম কি? এই কলেজের সিনিয়র কেউ?
মায়ের কথায় সুমন মায়ের দিকে খাবার পার্সেলটা এগিয়ে দিতে দিতে বলল, আমি কিছু বলতে পারম না ভাবি, নিষেধ আছি। ভাইয়ের লোক আমারে বকবো। আপনি এটা রাখেন, আমি গেলাম। মায়ের বই খাতার ওপর পার্সেলটা রেখে ফুরুত করে দৌড়ে পালালো সুমন। মা পিছন থেকে অধৈর্য নায় ডাকতে লাগলো সুমনকে, এই শোন, শোন, সুমন এটা নিয়ে যা। আরে বলদ, আমি তোর ভাবি না। তুই ভুল জায়গায় পার্সেল ডেলিভারি করেছিস বাদর। সুমন শোন, এই সুমন। মুহূর্তের মাঝে সুমন মায়ের ক্লাসরুম থেকে দৌড়ে পালিয়ে গেল। মায়ের পিছন ডেকে লাভ হয়নি, বরং মায়ের ক্লাসে যে কয়েকজন স্টুডেন্ট বসা ছিল তারা মায়ের হঠাৎ চিৎকারের ডাকে বিরক্ত সহিত মায়ের দিকে তাকাতেই চুপ করে যায় মায়া। নিশ্চুপ ভঙ্গিতে পার্সেলের প্যাকেট হাতে নিয়ে কিছুক্ষণ বসে থেকে দ্বিধা নিয়ে একটা সময় প্যাকেট খুলে বের করলো চিজ পাস্তার সঙ্গে বড় বড় গলদা চিংড়ির মাছ ভাজা, সাথে ফ্রেশ পানির বোতলও আছে। বিস্মিত মায়া খাবার দেখেই মত বদলায়। খাবারগুলো দুটোই খুব প্রিয় মায়ার। পছন্দের খাবার সামনে পেয়ে লোভ সামলাতে পারল না মায়া। তৎক্ষণাৎ বই খাতা গুছিয়ে ছুটল ক্যান্টিনে শ্রেয়াদের উদ্দেশ্যে। দুই বান্ধবীদের নিয়ে এইগুলো ভাগাভাগি করে খাবে সে। এখানে এমনি অনেক খাবার আছে, এত খাবার মায়ের একার পক্ষে শেষ করা সম্ভব নয়। খাবারগুলো নিয়ে মায়া মাঠ পেরিয়ে ক্যান্টিনের দিকে যেতে মনে মনে আরও একবার ভেবে নিল, অন্যের খাবার যেহেতু মায়া খেয়ে নিচ্ছে, তাই এই খাবারের বিল আজ যাওয়ার সময় মসজিদে দান করে দিবে। তাহলে আর মায়ের গোনা হবে না। তাছাড়া মায়া এখন এই খাবারের মালিককে কোথায় খুঁজবে? যার খাবার সে যদি ঠিকঠাক ডেলিভারি দিতে না পারে তাহলে মায়ের কি দোষ? মায়া কি ইচ্ছা করে খাবারগুলো রেখেছে নাকি? বরং এই খাবারগুলো জোরপূর্বক মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু মায়াকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেহেতু মায়া এই খাবারগুলো কেন ফেলে দিয়ে নষ্ট করবে? এতে মায়ার পাপ হতে পারে। তার চেয়ে বরং মায়া এই খাবারগুলো খেয়ে দিয়ে ভালো পুণ্যের কাজ করবে। কলেজ ছুটির পরপরই মায়া সবার সাথে বের হলো। গেট পার হয়ে রাস্তায় আসতে আচানক দেখা হয়ে গেল রাকিবের সঙ্গে। রাকিবের হঠাৎ সাক্ষাতে অস্বস্তিতে পড়ে গেল মায়া। আজ জুই নেই বলে একটু বেশি ইতস্তত বোধ করলো সে। মূলত রাকিব কলেজের এদিকটায় বসা ছিল। মায়াকে কলেজ হতে বের হতে দেখে এগিয়ে আসলো। মায়ের সাথে কুশল বিনিময় করলো। জুইকে না দেখে জানতে চাইলো জুইয়ের কথা। মায়া দ্বিধায় জানালো জুই আসেনি। জুই না আসার সংবাদে আকাশে চাঁদ হাতে পাওয়ার নাই খুশি হয়ে গেল রাকিব। চকচক করার নাই খুশিতে আবদার জানালো মায়াকে আজ বাড়িতে পৌঁছে দিবে সে। মায়া নাহস করলো। রাকিব বিনয়ের সঙ্গে ফের মায়ের কাছে অনুরোধ করায় মায়া রাজি হলো। কিন্তু রাকিবের সঙ্গে এক রিকশায় করে যেতে হবে ভেবে মায়া কৌশলে রাকিবকে জানালো মায়া আজ হেঁটে বাসায় যাবে, রিকশা করে যাবে না। কারণ রাস্তার মোড়ে মায়ের কাজ আছে, কিছু নোট প্রিন্ট করতে হবে। তাই মায়া ভেবেছিল হেঁটে যাওয়ার কথা শুনে রাকিব হয়তো মায়ের সঙ্গে যেতে চাইবে না বা নিষেধ করবে। কিন্তু মার ধারণা ভুল করে রাকিব তাতেও রাজি হয়ে গেল মায়ের সঙ্গে যাবে বলে। শ্রেয়ার পারিবারিক গাড়ি আসাতে ও চলে যায়। নাদিয়াকে উল্টো রাস্তায় রিক্সা ধরে যেতে হয়। নাদিয়াও চলে যেতে মায়া একা হয়ে যায়। নিশ্চুপ মায়া হাঁটা ধরলে রাকিবও পা মেলায় মায়ের সাথে। ভালোবাসার মানুষকে পাশে পেয়ে বেশ উৎফুল্লতা দেখা যায় রাকিবের কথায়। মায়ের পাশাপাশি হাঁটতে হাঁটতে কথার ফুলঝুরি ফুটে মুখে। নিশ্চুপ মায়া অস্বস্তিতে পড়ে রাকিবের কথায় হুঁ হ্যাঁ উত্তর করছে শুধু। রাস্তার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে আবার দেখা হয়ে গেল হৃদের সাথে। আর তাতেই মায়া আতঙ্কের ন্যায় রাকিবের বরাবর হয়ে নিজেকে আড়াল করতে চাইল হৃদের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে। মূলত রাস্তার ওপাশে হৃদ দাঁড়িয়ে আছে তার বাবার সাথে। আশেপাশে অনেক মানুষের ভিড়ও রয়েছে। হয়তো ইলেকশনের সেমিনারের জন্য এই ভিড়। মায়া মনে করলো হৃদ মায়াকে দেখেনি, আর তাতে মায়া চুপিসারে কেটে পড়বে নিজের আড়াল করে। মায়ের এই ধারণাটা ভুল প্রমাণ করে হৃদ হঠাৎই শান্ত চোখে ঘাড় ঘুরিয়ে তাকালো রাস্তার এপাশে মায়ের দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনে। আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ নিজেকে আরো গুটিয়ে নিল রাকিবের পিছনে। হৃদ খুবই শান্ত স্বাভাবিক দৃষ্টিতে মায়াকে কয়েক সেকেন্ড দেখে ফের ঘাড় ঘুরিয়ে নেয়। আর তাকালো না। মায়া অবশ্য চুপি চুপি বেশ কয়েকবার তাকিয়েছিল হৃদের দিকে। মূলত হৃদ মায়ার কাছে চলে আসে কিনা সেটা দেখতে। কিন্তু হৃদকে আসতে না দেখে স্বস্তির হয় মায়া। তবে বেশ বিরক্তি হয় মায়া এই ভেবে যে হৃদ খান যখনই চট্টগ্রামে আসে তখন কেন এই কলেজের রাস্তায় তাকে দেখা যায়। কেন এই লোকের কি বাড়িঘর নেই? নিজের বাড়িঘর ফেলে কেন রাস্তায় পড়ে থাকে সেটাই বোঝে না মায়া। সেদিনকার মতন মায়ের সাথে হৃদের আর দেখা হয়নি। মায়া বিকেলে যখন কোচিংয়ে গেল তখনও না। তবে রাকিবের সঙ্গে দেখা হয়েছিল। যেহেতু রাকিবও ওই কোচিংয়ে পড়ায়, তাই রাকিবের সঙ্গে দেখা হওয়াটাও স্বাভাবিক ছিল। কিন্তু পরদিন সকালে আর না বিকালে, গোটা দিনটাই হৃদের সাথে মায়ের দেখা হয়নি। মায়া হৃদের ছায়াও দেখেনি কলেজের রাস্তায়। এতে মায়া খুশি হয়েছিল, মনে করেছিল হৃদ আবার ঢাকায় ফিরে গেছে। এখন মায়া শান্তিতে কয়েকদিন চট্টগ্রামে থাকতে পারবে।
তারপর হৃদের ফেরার আগে আগে মায়া আশুগঞ্জ চলে যাবে। এতে হৃদ খান আর মায়াকে খুঁজে পাবে না, ওদের দেখাও হবে না। মায়া নিজের কল্পনা জল্পনায় বেশ খুশি হলো। কিন্তু মায়ের সকল খুশিতে পানি ঢেলে হৃদ হাজির পরদিন সকালবেলা যখন মায়া কলেজে যাচ্ছিল তখন। মায়ের সবে একা রিকশায় করে কলেজে যাচ্ছিল। জুই আজও কলেজে যায়নি শরীর অসুস্থ বলে। আকস্মিক ঘটনায় মায়ের রিকশা হঠাৎই থেমে গেলে মায়া ঝুঁকে পড়তে নিলে রিকশার হুক চেপে নিজেকে বাঁচায় পড়ার থেকে। উত্তেজিত মায়া স্বাভাবিক হওয়ার আগেই কেউ একজন গাড়ি থেকে নেমে মায়ের হাত চেপে ধরল শক্ত করে। আকস্মিক ঘটনায় মায়া কিছু বোঝার আগে তৎক্ষণাৎ টান পড়ে মায়ের হাতে। মায়া ঝুঁকে পড়ে রিকশা থেকে নামে কারো টানাটানিতে। মায়া রিকশা থেকে নামতে নামতে উত্তেজিত ভঙ্গিতে আওড়ালো, আরে আরে, কে আপনি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারুন বলছি, সারুন। আগমনকারী লোকটা পিছনের পিঠ নজরে আসলো মায়ার। লোকটা মায়াকে তখনও টেনে নিয়ে যাচ্ছে নিজের গাড়ির দিকে। মায়া চিৎকার করে লোকটার হাত হতে নিজেকে ছাড়াতে টানাটানি করতে লাগলো অনবরত। গাড়ির মুখোমুখি হতে ড্রাইভিং সিট হতে বের হয়ে আসলো আসিফ। আসিফকে দেখে আত্মা উড়াল দেওয়ার জোগাড় হলো মায়ার। মায়ের বুঝতে আর বাকি রইল না কে মায়াকে এমন ছিনতাইকারীর মতো টেনে নিয়ে যাচ্ছে। আসিফকে দেখেই ভয়ে আতঙ্কে চিল্লাচিল্লি থেমে গেল। তবে হৃদের ভয়ে কেঁদে উঠল তখনই। হৃদ মায়াকে টেনে পাশের সিটে বসিয়ে সে ঘুরে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আসিফকে রেখে হৃদ দক্ষ হাতে গাড়ি ঘুরালো বিপরীত রাস্তা ধরে। মায়া হৃদের ভয়ে সিটিয়ে নিশ্চুপে কাঁদতে লাগলো। তারপরও শব্দ করছে না বিন্দুমাত্র। আজ কপালে কি আছে কে জানে। এই লোক এমনি রাগান্বিত অবস্থায় মায়াকে কোথায় নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছে না মায়া। হয়তো মায়াকে আজ মেরে ফেলবে। তারপর বস্তা ভরে কোনো নদীতে ফেলে দেওয়ার জন্য মায়াকে এমন ছিনতাই করে তুলে এনেছে মাঝ রাস্তা থেকে হৃদ। নিজের মরার কথা চিন্তা করতেই মায়ের কান্নার বেগ আরো বাড়ে। আজ কলেজে আসার সময় জুইকে বকে এসেছিল মায়া। এজন্য জুইয়ের জন্যও মায়া লাগছে। মায়া যদি জানতো আজ ওর শেষ দিন তাহলে কখনোই জুইকে বকে আসতো না, বরং আদর করে শেষ বিদায় নিয়ে আসতো।